ভীষণ কষ্ট হচ্ছে এইভাবে এই অন্ধকার কারাগারে বন্দি হয়ে থাকতে। আমি যে আর কোনোভাবেই অন্ধকার কারাগারে বন্দি হয়ে থাকতে পারছি না। প্রতাপ, কি হয়েছে? কি এমন অস্থির হয়ে আছো কেন? কে কে তুমি? আমার সামনে এসেছো কেন? এ কি, তুমি তোমার নিজেকে চিনতে পারছো না? ওদিকে ফুলকুমারী আর দাসী তন্ত্রমাতার আস্তানার সামনে গিয়ে হাজির হয়। এসো এসো ফুলকুমারী, এসো। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। তোমার সাথে আজ আমার প্রথম সাক্ষাৎ, দুই শত্রুর প্রথম সাক্ষাৎ। তা তোমার পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? ঠিকঠাকভাবে এসেছো তো? এই কথা বলে তন্ত্রমাতা তার জাদু শক্তির মাধ্যমে সেই জাদু পদ্মটির উপর জাদু শক্তি প্রয়োগ করে। বেশ খানিকটা রাত হয়ে যায়, আর তখনই চুপি চুপি দাসী উর্মিমালার কাছে আসে। এ কি দাসী, এই রাতের বেলা চুপি চুপি এখানে এলে যে? কোনো সংবাদ আছে নাকি? আর তাছাড়া তন্ত্রমাতা বা ফুলকুমারী, ওদের ব্যাপারেও তো কিছু জানতে পারলাম না। একবার যাওয়া উচিত ছিল তন্ত্রমাতার কাছে, তাই না? না না, আপনার কোথাও যাওয়া লাগবে না। আমি সব খবর নিয়ে এসেছি আপনার কাছে। আমি কোনো খবর পাচ্ছিলাম না দেখে নিজে নিজেই আমি তন্ত্রমাতার আস্তানায় গিয়েছিলাম। তাই নাকি? ভালো করেছিস। তা কি খবর আছে বলতো? খবর মানে অনেক বড় খবর, অনেক বড় খবর আছে। আপনি জানলে অবাক হবেন যে ফুলকুমারী নিজে নিজে ওই তন্ত্রমাতার আস্তানায় গিয়ে হাজির হয়ে পড়েছে। কি বলছিস কি? ফুলকুমারী নিজে তন্ত্রমাতার আস্তানায় গিয়ে হাজির হয়েছে? ও কি করে তন্ত্রমাতার আস্তানা চিনলো? আর তন্ত্রমাতার ব্যাপারে জানলই বা কি করে? কি করে আবার? রাজবাড়িতে ওই যে আর একটা দাসী আছে না, সে আবার যুবরানী সামছে। সে তলে তলে আমাদেরকে অনুসরণ করে তন্ত্রমাতার ব্যাপারে সব খোঁজ খবর জেনেছে আর যুবরানীকেও জানিয়েছে। কি বলছিস কি? এত কিছু ঘটে গেছে আমাদের চোখের আড়ালে? তাহলে তো এখন বড্ড চিন্তার ব্যাপার। দাসী, ওই দাসী যদি একবার এইসব কথা মহারাজ এবং রানীমার কানে পৌঁছে দেয়, তখন কি হবে একবার ভেবে দেখেছিস? ওই দাসীর কথা পরে ভাবলেও চলবে, কারণ দাসীর কথা সহজে কেউ বিশ্বাস করবে না। তার আগে আমরা প্রমাণ করে দেবো ওই দাসী মিথ্যে বলছে। কিন্তু তার আগে তো এখন ওই ফুলকুমারীর প্রাণ, তাই না? আমি আড়াল থেকে দেখেছি তন্ত্রমাতা ওই অশুভ পদ্মের মাধ্যমে ফুলকুমারীকে বন্দি করে ফেলেছে। আর ফুলকুমারীর তো কোনো জাদু শক্তি টক্তি কিছুটি নেই, তাই কোনোভাবে বা তন্ত্রমাতার হাত থেকে রক্ষে পাবে না। সত্যি সত্যি বলছিস তুই দাসী? এত কিছু ঘটে গেছে আর আমি কিচ্ছুটি জানি না। সত্যি সত্যি এবার আমার না খুশিতে নাচতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে এবার তন্ত্রমাতা জয়ী হবে। এই নিন, আপনার জন্য খাবার পাঠানো হয়েছে, খাবারটা খেয়ে নিন। ফুলপরি দাসীর হাতে খাবার দেখেও কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কি হলো কি? আপনার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নিন। বেশ খানিকটা রাত হয়ে গেছে তো। না, আমি কিচ্ছুটি খাবো না। এই খাবারটি তুমি নিয়ে যাও। দেখুন, সে কতটা সময় হলো আপনি রাজপ্রাসাদে এসেছেন, আর রাজপ্রাসাদে অতিথিশালায় আপনার জন্য খাবারও দিলাম, আপনি সেই খাবারটিও খেলেন না। আর এখন এই কারাগারে এতটা সময় ধরে রয়েছেন, কিছুটি দাঁতেও কাটেননি। এখন অন্তত আপনার খাবার খেয়ে নেওয়া উচিত। তুমি খাবার নিয়ে যাও, আমার এখন খেতে ইচ্ছে করছে না। আসলে আমার মনটার মধ্যে ভালো নেই। দেখুন দেখুন, আমি জানি আপনার মনটা ভালো নেই আর আপনার খেতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরও আপনার সুস্থ থাকতে হলে খাবারটা তো খেতে হবে, তাই না? আর তাছাড়া রাজকুমার নিজেই খাবার পাঠিয়েছে। কি? রাজকুমার প্রতাপ আমার জন্য খাবার পাঠিয়েছে? বাহ, ভালোই তো। এখন বুঝি তার আমার প্রতি মায়া হচ্ছে, তাই তো? কিন্তু তারপরও আমি এই খাবার খাবো না। যদি সে নিজে এসে আমাকে খাবার না দেয়, তাহলে আমি কিছুতেই খাবার খাবো না। একই কথা বলছেন? রাজকুমার প্রতাপ নিজে আপনার জন্য খাবার নিয়ে আসবেন, কিন্তু সে তো কখনো কোনোদিনও এমনটি করবে না।
যদি তিনি সত্যি আমার জন্য খাবার না নিয়ে আসেন তাহলে আমি এভাবে না খেয়ে থাকবো, লাগলে না খেয়ে খেয়ে থেকে মরে যাব, তারপরও কোনো খাবার খাবো না। তাই বলছি এই খাবার তুমি নিয়ে যাও, আর তোমার রাজকুমারকে গিয়ে বলো সে নিজে হাতে আমার জন্য খাবার না নিয়ে আসলে আমি কিছুতেই খাবো না। আপনাকে এত করে বুঝালাম, তারপরও আপনি বুঝলেন না। তবে আমি আপনাকে বলছি, রাজকুমার কোনোদিনও আপনার জন্য নিজে হাতে খাবার নিয়ে আসবে না। এই কথা বলে দাসী সেখান থেকে চলে যায়। কতটা রাত হয়ে গেল, ফুলকুমারী তো এখনো এলো না। ও তো তখন আমাকে বলল রান্নাঘরে নাকি ওর অনেক কাজ রয়েছে। এখনো কি ওর কাজ শেষ হয়নি? এখনো কি ওর আমার কাছে আসার সময় হয়নি? সারাটা সময় শুধুমাত্র দায়িত্ব নিয়ে পড়ে থাকে, একবারও চিন্তা করে না। ওকে নিয়ে আমার কত চিন্তা হয়। ওর ওপর কালো জাদু শক্তি প্রয়োগ করা থেকে রাজপ্রাসাদের এমন অঘটন ঘটা, এসব কিছু আমার কাছে কেমন যেন ষড়যন্ত্রের ইঙ্গিত মনে হয়। আর তাই তো ফুলকুমারী আমার চোখের আড়াল হলে আমি চিন্তিত হয়ে পড়ি। আর তাছাড়া আমি খাবার খেতে গেলাম, খাবার ঘরে খাবার খাওয়ার সময় ফুলকুমারীকে দেখতে পেলাম না। একজন দাসী বলল সে নাকি রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত আছে, আমাকে খেয়ে নিতে বলেছে। কিন্তু খাবার খাওয়া হয়েছে তো সে কত সময় হয়ে গেল, এখনও তো ফুলকুমারী আসছে না। এখনও কি সে রান্নাঘরেই আছে? আমি এক কাজ করি, রান্নাঘরে গিয়ে বড় মাকে নিয়ে আসি। রান্নাঘরের কোনো কষ্ট তোমাকে করতে হবে না, কত দাসীরা রয়েছে, তারপরও কেন আমার কথা শোনে না সে? নিজের হাতে সব কিছু রান্না করে সবাইকে খাওয়াবে। কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, এখন তো ওর কাজ শেষ হওয়ার কথা। এই কথা বলে রাজকুমার রান্নাঘরের দিকে এগিয়ে যেতে থাকে। কি হলো কি ফুলকুমারী, তোমার বুঝি ভয় করছে? অবশ্য ভয় করাটা তো স্বাভাবিক, কারণ তুমি তোমার মৃত্যুর সামনে এখন দাঁড়িয়ে আছো। সত্যি তোমার এই অসহায়ত্ব দেখে আমার বড্ড আনন্দ লাগছে। দেখুন, আপনি শুধু শুধু আমার সাথে এভাবে শত্রুতা করবেন না। আপনি অন্যায় করছেন, পাপ করছেন, আর তাই আপনার দোহাই লাগে এই অপরাধ, এই পাপ, এই অন্যায় থেকে আপনি সরে আসুন। কারণ আমি জানি অন্যের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। আপনি এরকম করলে যে ধ্বংস হয়ে যাবেন। কে? তুই আবারও বললি আমি ধ্বংস হয়ে যাব? তুই নিজে ধ্বংসের মুখে দাঁড়িয়ে কিনা আমার ধ্বংসের কথা বলছিস? অনেক অনেক সময় দিয়েছি তোর, আর তোকে এক ফোঁটা সময় দেব না। এই যে অশুভ কালো পদ্ম, তুমি এক্ষুনি তোমার কাজ শুরু করে দাও। ওই ফুলকুমারীর শরীরের ভেতরে থাকা ওই শুভ্র পদ্মকে তুমি মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে থাকো, ওকে হত্যা করো। তখনই সেই অশুভ পদ্মটি থেকে জাদু শক্তি বের হতে থাকে, আর যার কারণে ফুলকুমারীর শরীর ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি দম নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি তো কিছুতেই শ্বাস গ্রহণ করতে পারছি না। মনে হচ্ছে এক্ষুনি আমি শ্বাস আটকে মরে যাব। সত্যি 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 কি কালো পদ্ম আমার প্রাণকে শেষ করে দিতে পারে? না, এটা কিছুতেই হতে পারে না। অশুভ শক্তির জয় কখনো হতে পারে না। হে বিধাতা, তুমি আমার সহায় হও, আমাকে এই কালো অশুভ পদ্মের হাত থেকে রক্ষা করো, এই অশুভ শক্তিকে ধ্বংস করো। কোনোভাবে আজ তোর রক্ষে নেই, আর সামান্য কিছুক্ষণ, তারপরে চিরকালের মতো নিঃশেষ হয়ে যাবি তুই। এই তো অশুভ পদ্ম তোর ভেতরে থাকা ওই শুভ্র পদ্মের শক্তি শোষণ করতে শুরু করেছে, আর তাই তোর মৃত্যু অবধারিত। কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। ওদিকে সাধু বাবা সেখানেই বসে তার ধ্যান সাধনা করতে থাকে, আর কি করে ফুলকুমারীকে দূর থেকে রক্ষা করা যায় সে চিন্তা করতে থাকে। মনে হচ্ছে সব কিছু আমার হাতের বাইরে, কোনোভাবেই তো আমি ফুলকুমারীকে সাহায্য করতে পারছি না। আমি ফুলকুমারী থেকে অনেক দূরে, আর এই অল্প সময়ের মধ্যে আমি ওর কাছেও যেতে পারবো না। আর ফুলকুমারী যে বিপদে পড়েছে, তাতে তো কোনোভাবেই ওকে বিপদ থেকে
কেউ সাহায্য করতে পারবে না। ফুলপরির কোনো শক্তি নেই যে ফুলপরি এসব কিছু জেনে ফুলকুমারীর পাশে গিয়ে দাঁড়াবে। এখন ফুলকুমারী তো একেবারেই একা নিঃস্ব, ওকে সাহায্য করার মতো কেউ নেই। তবে তবে আমার কিছু একটা করতে হবে, যে করেই হোক ফুলকুমারীর শরীরেও ওই শুভ্র পদ্মটি আমাকে জাগানোর ব্যবস্থা করতে হবে, যেন কোনোভাবে ওই অশুভ পদ্ম থেকে ফুলকুমারীকে রক্ষা করতে পারে। এরপর সাধু বাবা তার শক্তির মাধ্যমে শুভ্র পদ্মের একটি অবয়ব সৃষ্টি করে আর নিজের শক্তি সে শুভ্র পদ্মের উপর প্রয়োগ করতে থাকে। শুভ্র পদ্ম, জাগ্রত হও। তুমি ফুলকুমারীর শরীরের মধ্যে অবস্থান করছো। ফুলকুমারীর এখন মহাবিপদ, ফুলকুমারীকে রক্ষা করো। আর তাছাড়া তুমি তো শুভ শক্তির প্রতীক, শুভ শক্তি থাকতেও অশুভ শক্তি কখনো জিতে যেতে পারে না। তুমি তোমার শুভ শক্তির আলো জাগিয়ে ওই অশুভ শক্তি অন্ধকারকে দূর করে দাও। রক্ষা করো, রক্ষা করো তুমি ফুলকুমারীকে। সাধু বাবা এই কথা বলার সাথে সাথেই সেই শুভ্র পদ্মের অবয়বটি অদৃশ্য হয়ে যায়। এ কি, এটা কি হলো? ওই শুভ্র পদ্মটি এভাবে অদৃশ্য হয়ে গেল কেন? তার মানে কি এত দূর থেকে ওই শুভ্র পদ্মকে আমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না? কি হবে, কি হবে তাহলে এখন? ওদিকে রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে কোথাও খুঁজে না পেয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এ কি, ফুলকুমারী তো কোথাও নেই। আমি রাজপ্রাসাদের সব জায়গায় তো ফুলকুমারীকে খুঁজলাম, রান্নাঘর থেকে শুরু করে রাজবারান্দা সব জায়গায়, কিন্তু তারপরও ওকে কোথাও পেলাম না। প্রহরী, দাসী সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ নাকি আমার ফুলকুমারীকে দেখেনি। শুধুমাত্র সন্ধ্যার আগে নাকি একজন দাসীর সাথে তার কথা হয়েছিল, কিন্তু সেই দাসীকেও তো রাজপ্রাসাদে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এর আগের বারের মতো ওই অশুভ শক্তি আমার ফুলকুমারীকে নিয়ে আবার কোথাও চলে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, তাই হতে পারে, কিন্তু আমি কি করে জানবো আমার ফুলকুমারী কোথায়? সেবার তো ফুলপরি এসে আমাকে সব কিছু জানিয়েছিল। এখন আমি কিভাবে আমার ফুলকুমারীর খোঁজ পাবো? তখনই সেখানে দাসী চলে আসে। একই দাসী, তুমি কোথায় ছিলে? তোমাকে সে কখন থেকে খুঁজে চলেছি। আচ্ছা, ফুলকুমারী নাকি তোমার সাথে সন্ধ্যার দিকে কথা বলেছিল। কোথায় কোথায় আমার ফুলকুমারী? বলো, তুমি কি জানো আমার ফুলকুমারীর ব্যাপারে? সে কোথায় আছে? একই রাজকুমার এখানে, তার মানে রাজকুমার নিশ্চয় যুবরানীকে খুঁজে বেড়াচ্ছে। ওনাকে নিশ্চয় কোথাও খুঁজে পায়নি দেখে উনি বড্ড হতাশ হয়ে আছেন। এখন আমি কি করব? রাজকুমারকে কি সবকিছু খুলে বলবো নাকি চুপচাপ থাকবো? কিন্তু ওদিকে তো যুবরানীর বিপদের মুখে একা। রাজকুমার যদি যুবরানীর পাশে গিয়ে দাঁড়ায় তাহলে যুবরানী কিছুটা হলেও বিপদ থেকে বাঁচার একটা আশা পাবে। আমি এক কাজ করি, আমি বরং রাজকুমারকে সবকিছু খুলেই বলি। কিন্তু এতে করে যদি যুবরানী রাগ করে? না না না, যাই করুক না কেন, সবকিছুর আগে যুবরানীর নিজের প্রাণ। তাছাড়া রাজকুমার সবটা জানতে পারলে যুবরানীকে উদ্ধার করার জন্য অনেক রকমের ব্যবস্থা উনি করতে পারবেন। ওদিকে প্রতাপ পায়চারি করছে। কোনো একটা কারণের জন্য তার মনটা স্থির হচ্ছিল না, তার মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল। আমার সাথে কেন এমনটা হচ্ছে? কেন কোনোভাবেই আমি নিজের মনকে স্থির করতে পারছি না? কেন এমন অশান্ত লাগছে? আমার মনে হচ্ছে আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু আমার জানা মতে আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধুমাত্র আমার ফুলকুমারীকে ভালোবেসেছিলাম, আর এটা তো আমার অন্যায় হতে পারে না। আমার বিবেক যতই আমাকে বলুক না কেন, আমি ফুলকুমারীকে ভালোবেসে অন্যায় করেছি, অপরাধ করেছি। কিন্তু আমি তো জানি আমি আমার ফুলকুমারীকে কতটা ভালোবাসি। আমি কোনোভাবেই আমার ফুলকুমারীকে ভুলে যেতে পারি না। ফুলকুমারী আর আমার মাঝে এতদিন রাজকুমার চন্দ্রকুমার বাধা হয়েছিল, কিন্তু
এখন পরিণামের মেয়েটিও আমাদের দুজনের মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওই মেয়েটি তো চাইছে আমার মন থেকে ফুলকুমারীর কথা মুছে দিতে, কিন্তু আমি যে সেটা কোনোদিনও পারবো না। ফুলকুমারীকে আমি চিরকাল একইভাবে ভালোবেসে যাব, আর যে আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমি সরিয়ে দেব। তখনই দাসী সেখানে চলে আসে। এ কি দাসী, তুমি এখানে? ওই মেয়েটিকে খাবার দিতে কারাগারে গিয়েছিলে? ওদিকেও অশুভ শক্তির প্রভাবে ফুলকুমারীর বড্ড কষ্ট হতে থাকে। সে যেন কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিল না। না না, আর পারছি না, আর পারছি না আমি নিজেকে শক্ত রাখতে। আমি যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি না কেন, ততই যেন আমার শক্তি ধীরে ধীরে নিঃশেষ হতে চলেছে। আমার শরীরের সব শক্তি ঝরে পড়তে শুরু করেছে। আমি বুঝতে পারছি এই অশুভ শক্তির কালো ছায়া কোনোভাবে আমাকে ছাড়বে না। হে বিধাতা, আমি তো কোনো দিনও তোমার কাছে কিচ্ছুটি চাইনি। আজ আমি তোমার কাছে চাইছি, এই অশুভ শক্তির বিনাশ করো তুমি। কোনোভাবেই যেন শুভ শক্তি অশুভ শক্তির কাছে হেরে না যায়। শুভ শক্তির জয় ঘটাও তুমি, শুভ শক্তির জয় ঘটাও বিধাতা। এই কথা বলে ফুলকুমারী তার চোখ বন্ধ করে, আর ফুলকুমারী চোখ বন্ধ করতেই তার শরীর থেকে অদ্ভুত এক আলোক রশ্মি বেরিয়ে আসতে থাকে, আর অশুভ শক্তির কালো পদ্মের শক্তি দুর্বল হতে থাকে। এটা কি হচ্ছে? ওই ফুলকুমারীর শরীর থেকে তো আলোক রশ্মি বের হচ্ছে, আর তাছাড়া অশুভ পদ্মের কালো শক্তি তো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এটা কি করে হতে পারে? না 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 না, কোনোভাবেই তো এবার আমি আর হারবো না। তাই যা করার আমাকে এক্ষুনি করতে হবে। প্রয়োজনে আমি আবার আমার শক্তি প্রয়োগ করব, আবার। এ কথা বলে তন্ত্রমাতা আবার সেই কালো পদ্মের উপর শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে সে অশুভ পদ্মের শক্তিও বাড়তে শুরু করে। এই তো আবার ওই কালো পদ্মের শক্তি সক্রিয় হয়ে উঠেছে। ফুলকুমারী, তুমি যতই নিজেকে বাঁচার চেষ্টা করো না কেন, এবার কোনোভাবেই তুমি আর আমার হাত থেকে বাঁচতে পারবে না, কোনোভাবেই না। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।